আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? তো ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সবাই বাসায় সবাই ভালো আছো তো বাসায়? Yes, sir. আজকে আমাদের কি পড়ানোর কথা ছিল? স্যার অষ্টম অধ্যায়। তাই আপনি বলছিলেন এমসিকিউ জিজ্ঞাসা করবো। তাই Yes, sir. তোমাদের নামটা কি? শব্দের কথা। শব্দের কথা। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, তারপর শুরু করবো ইনশাআল্লাহ। তোমাদের কি বন্ধের নোটিশ দিয়েছে? জি স্যার। বন্ধের নোটিশ? না স্যার, এখনো দেয়নি। নো স্যার, বন্ধের নোটিশ দেওয়া নাই এখনো। বন্ধ কি লাগবে? স্যার লাগবে। তোমাদের বাসায় থাকো, আর বন্ধ কেন? না স্যার, আমরা বাসায় থাকি না, আমরা চাই। কি কইরা করো তাহলে? স্যার ওদেরকে স্যার বন্ধ দিয়েন না, আমাকে দেন। তুমি বাসা থাকো না, কই থাকো? স্যার আমি তো গ্রামে জায়গা স্যার, সেজন্য আমার বন্ধ লাগবে। গ্রামে তো বাড়িতে গ্রামেও ইয়ে আছে না, তোমার নেট আছে না?
ক্লাস তো করতে পারবা, স্যার এগুলা স্যার বেশি উইক। ভিডিও দেখবা। বন্ধ লাগবে না কার এটা বলো তো, যারা আছে। স্যার আমার থেকে বেশি দিন না, 3 দিন হলে হবে স্যার, বেশি লাগবে। বন্ধ লাগবে না কার, আমার লাগবে না নাম স্যার, বলো। আমার বন্ধ লাগবে না, আমার বন্ধ লাগবে না। লাগবে না, আর কার লাগবে না? জি স্যার। স্যার আমার লাগবে না। আর স্যার আমার লাগবে না। রাকিবুল, রাকিবুল, কানিস ফাতেমা, রায়হান, আর কে আছো? আর বাকিতে লাগবে না? ইয়েস স্যার, আমাদের লাগবে। কেউ তো আমাকে দাওয়াত দিলে না বাসায়, সবাই দেখতেছে, সবাই নিজেরটা চলে যাচ্ছে। আরো লাগবে, আরো লাগবে না। কেউ কি আমাকে দাওয়াত দিচ্ছে বাসায়? স্যার আপনি যদি বাসায় আসলে, নাকি করোনার জন্য দিচ্ছ না? জি স্যার আমি দিছি, কিন্তু স্যার আমাদের বাসাতে কক্সবাজার স্যার, অনেক এই জন্য, দূরে। এই জন্য দিছে না, না যাওয়ার জন্য? না স্যার, সেজন্য আপনি স্যার কেমনে আসবেন? তো তুমি যেতে পারলে আমি যেতে পারবো না? কক্সবাজার তুমি যেতে পারলে আমি যেতে পারবো না? এটা না, তুমি তো না যাওয়ার জন্য বলতেছো। বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে শব্দের কথা, ঠিক আছে? শব্দ নিয়ে আমরা আলোচনা করব। শব্দের কথাটা, শব্দ আসলে আমরা যাই শুনি তাই আসলে শব্দ হিসেবে আমরা কাউন্ট করি। দেখো এখানে শব্দের কতগুলো বিষয় আছে। প্রথম দেখো, তোমাদের ঘরে দরজায় ঠক ঠক শব্দ হলে তুমি বুঝতে পারো তোমার দরজায় কেউ অপেক্ষা করছে। দরজায় কলিং বেল বাজলো, আমরা বুঝতে পারি কেউ এসেছে। কারো পায়ের শব্দ শুনে তুমি বুঝতে পারো যে কেউ আসছে। আমরা যা কিছু শুনি তাই হলো শব্দ, ঠিক আছে? আমরা যা কিছু শুনি তাই হলো কি? শব্দ। শব্দ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। অনেক ফাতেমা, তুমি কিছু বলবে? না বললে মিউট করো। আচ্ছা, আহ এটা এটা অন্যের সাথে সহায়তা করে। আমরা আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই। বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরে ঘেউ ঘেউ, ছাগলের ব্যাঁ ব্যাঁ, মুরগির কুকুরে, পাখির কলতান ইত্যাদি। শব্দ এক প্রকার শক্তি। লাইনটা থাকো, শব্দ এক প্রকার কি? শক্তি। এটা মনে রাখবে। আমরা এর আগে যেটা পড়ছিলাম, আলো এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার কি? শক্তি, ঠিক আছে? যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। শব্দ কাকে বলে যদি বলে, তোমরা এই কথাটা লিখতে পারো যে শব্দ এক প্রকার শক্তি এবং যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। শব্দ কিভাবে উৎপন্ন হয়, কিভাবে সঞ্চারিত হয়, কিভাবে আমরা বিভিন্ন রকম শব্দ চিনতে পারি ইত্যাদি, এতে আমরা আলোচনা করব। ফার্স্ট পার্ট ওয়ান, একটু খেয়াল করো। শব্দ এর ধরন। শব্দ ও এর ধরন। আমরা যা কিছু শুনি তাই হল শব্দ। একটি স্টিলের বাটিকে মেঝেতে ফেলো, শব্দ শুনতে পাবে। আচ্ছা, আংটি, তুমি কি আর্জেন্টিনা করো? এর জন্য কি আর্জেন্টিনা ইয়ে দিছো? আচ্ছা, আলফি, শুনতেছো আমার কথা? জি স্যার। হ্যাঁ স্যার। ভালো। এখানে আর্জেন্টিনার সমর্থক কারা? আলফি ছাড়া? আর যারা স্যার মেসি আমি, ফ্যান। স্যার আমি। তৌসিফ, দুজন। স্যার কি আর বলেছেন? সবাই স্যার, আর্জেন্টিনার সমর্থক কারা একটু জানতে যারা স্যার চাচ্ছিলাম। আর্জেন্টিনার দিকে হাসছে। তৌসিফ, তুমি আর্জেন্টিনা? ইয়েস স্যার। আচ্ছা, কারা আর্জেন্টিনা, কারা ব্রাজিল, তারা একটু কমেন্ট করো। কমেন্ট করে দাও, আমি দেখি আমরা কয়জন, দেখি কে বেশি কে কম। আর্জেন্টিনা ব্রাজিল। আর্জেন্টিনা। কমেন্ট করো, কমেন্ট আমাকে মেসেজে কমেন্ট করো, তাহলে বুঝবো। সবাই বললে বুঝবো না, ঠিক আছে? মিউট করো, একটু দেখি তোমাদের মধ্যে কারা।
আর্জেন্টিনা আবরার আলফাস ইসমাইল তুমি মিউট করো কিছু বলতে দাও দুইজনটা পেলাম মাত্র আলফি আনিস ফাতেমা আর্জেন্টিনা আর্জেন্টিনা আচ্ছা কাইম হাসান আর্জেন্টিনা তৌসিফ হাসান আর্জেন্টিনা পতাকা দিতে বলি নাই পতাকা না দিলেও বুঝবে যে আর্জেন্টিনা স্যার তাই নিজের তাই তো ব্রাজিল। তৌসিফ ব্রাজিল কি খোলস চেঞ্জ করছে না মায়ের না স্যার আমি আর্জেন্টিনা আমাদের থেকে তো স্যার তাইপের কথা বলতেছি। বেস্ট প্লেয়ার, টপ স্কোরার, বেস্ট গোলকিপার স্যার, তাহলে স্যার আমি ব্রাজিল কেন হতে যাব? আলফি যারা ব্রাজিল সাপোর্ট করতেছে যারা ব্রাজিল সাপোর্ট তারা ভয় বলতেছে না স্যার লজ্জায় বলতেছে না যারা লজ্জা কিসের লজ্জার তো কিছু নাই সফলতার দিক থেকে তো ব্রাজিল এগিয়ে আচ্ছা যাই হোক ঠিক আছে ওকে আমরা পড়ায় ফিরে আসি খেলার মধ্যে রাখবো বুঝছো খেলার সাথে ব্যক্তিগত কোনো কিছু মিলাবো না বুঝছো খেলা একটা আনন্দময় জিনিস ওখানে খেলার মধ্যে রাখবো ব্যক্তিগত যেন কোনো সমস্যার মধ্যে না হয় খেলার জন্য ঠিক আছে কেউ কাউকে ইয়ে করবো না যে তুমি ব্রাজিল তুমি আর্জেন্টিনা এইসব বুঝছো খেলা যেদিন হবে ওই দিন পর্যন্ত এটা সীমাবদ্ধ এই বাইরে এটা যেন না আসে ঠিক আছে কেউ হারবে কেউ জিতবে ধরো যে দল দুই দল খেলছে দুই দল এক দল হারতো এটা তো নকআউট পর্ব কেউ না কেউ হারবে অতএব আজ এই হারবে কালো হারবে এই জিতবে অতএব খেলার মধ্যে সে মধ্যে রাখবে আনন্দ মধ্যে রাখবে তর্ক বিতর্ক করবে কিন্তু এটা যেন অ্যাক্সেস পর্যায়ে না যায় বুঝছো আচ্ছা এই জন্য বললাম কি ব্রাজিল কি আর্জেন্টিনা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কতটুকু বললাম এই দেখো শোনো সবাই খেয়াল করো আরিয়ান তার ঘড়ি অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে সে তার স্কুলে যাওয়ার পথে নানা রকম শব্দ শুনতে পায় পাখির কাকলি রাস্তায় রিক্সা বেলে টুংটাং শব্দ তারপরে গাড়ির হর্ন মানুষের হইচই ইত্যাদি নানা রকম শব্দ বন্ধুরা যখন কথা বলে তখন গলার স্বর থেকে সব রকমের শব্দ তুমি চিনতে পারো এবং বলতে পারো কে কথা বলছে আমরা যে সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু আছে যা শ্রুতিমধুর ঠিক আছে এদের মধ্যে সুর আছে আবার শুনতে ভালো লাগে এরকম শব্দ হল বাঁশির সুর ও হারমোনিয়ামের শব্দ কিছু আছে গোলমেলে সুরহীন বিরক্তিকর যেমন গাড়ি হর্ন গুলো আমাদের কাছে খুবই বিরক্তিকর মনে হয় লোহা কাটার শব্দ কুকুরে ঘেউ ঘেউ ইত্যাদি এখন আমরা দেখব শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন সকল শব্দের একটি উৎস আছে এই লাইনটা খেয়াল করো শব্দটা মানে আমাদের কাছে বিরক্ত মনে হোক বা ভালো লাগুক সব শব্দেরই একটা কি আছে সব শব্দের কি আছে একটা উৎপত্তি আছে এখন উৎপত্তিটা বা উৎস আছে সেই উৎসটা কোথা থেকে আসে একটু খেয়াল করি আমরা শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয় শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎসটা কি মানে শব্দের ধরন থেকে বা শব্দটা শুনে আমরা বলতে পারি শব্দের উৎসটা কি যেমন ঘেউ ঘেউ শব্দ শুনলে না দেখেই বুঝতে পারবো সেটা কুকুর ডাকছে আর টেলিফোন উঠালে আমরা কণ্ঠস্বর শুনে শব্দ বুঝতে পারি অপর প্রান্তে কে কথা বলছে বুঝছো তাহলে উৎসর শব্দের ধরন থেকে বলতে পারি ধর একটা ছেলের কথা বললে বলতে পারি ছেলের বয়স মেয়ে কথা বললে মেয়ে বয়স বোঝা যায় তাহলে এই যে এটা হচ্ছে শব্দের উৎস কি ধরনের কথা বলতেছে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি শব্দটা কার এখন আমরা পূর্ব শব্দ উৎপত্তি শব্দ এক শব্দ আমরা আগে বলছিলাম যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায় এখানে আমরা কিছু কাজ করব যা থেকে বোঝা যাবে শব্দ কিভাবে উৎপন্ন হয় তোমাদের স্কুল ঘন্টা যখন বাজবে বা বাজানো হয় তা স্পষ্ট করে দেখো ঘন্টাদের যে তাপে তা কি অনুভব করতে পারো একটু দেখো এখানে কাজটা খেয়াল করো শব্দের উৎপত্তি কারণ জানা উপকরণ একটি ধাতব পাত্র দড়ি এবং একটি লাঠি ধাতব পাত্র বুঝছো তোমাদের যেমন স্কুল ঘন্টা একটা ধাতব পাত্র আটা কিছু দড়ি এবং একটা লাঠি কি করবো আমরা ধাতব পাত্রটি স্টিল বা অ্যালুমিনিয়াম পাত্র হতে পারে দড়ির সাহায্যে
সুবিধাজনক অবস্থা জুড়ে নেবে। দেখো এখানে যে একটা চিত্র দেখানো আছে, দেখো দড়ির সাহায্যে একটা ধাতব পদার্থকে ঝুলিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন এটা যেন কোনো কিছুকে স্পর্শ না করে, মানে সেটা আমাদের আলাদা রাখতে হবে, ঠিক আছে। এবার লাঠি দিয়ে পাত্রটিকে আঘাত করবো, এই যে লাঠি দিয়ে ওই পাত্রটিকে আঘাত করব। আঘাত করলে কি হবে, তোমরা হাতের আঙ্গুল দিয়ে পাত্রটিকে আলতোভাবে স্পর্শ করো। তুমি কি পাত্রের কম্পন টের পাচ্ছ? তো স্বাভাবিকভাবে দেখবা যে যখন আমি এটাকে আঘাত করবো তখন দেখবা যে আঘাত করার পরে ওই এই পাত্রটি কি করতেছে, কাঁপতেছে বা কম্পন দেখা যাচ্ছে। লাঠি দিয়ে পাত্রটি বারবার আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে পাত্রটি শক্ত করে ধরে রাখো। এখন কি শব্দ শুনতে পাচ্ছ? না, শব্দ শোনা যাবে না। মানে তুমি এটাকে যখন আঘাত করবে তখন শব্দ শুনতে পাবে, যখন তুমি সেটাকে ধরে ফেলবে হাত দিয়ে তখনই সেটা শব্দটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ তুমি লাঠি দিয়ে আঘাত করে কম্পন তৈরি করতেছো, কম্পন তৈরি করার কারণে সেটা শব্দ উৎপন্ন হচ্ছে। তুমি যখন হাত দিয়ে ধরে ফেলবে তখন কম্পনটা বন্ধ হয়ে যাবে, আর যদি কম্পনটাই বন্ধ হয়ে যায় তখন শব্দটাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার মানে এই কথা আমরা বলতে পারি কম্পনের সাহায্যে শব্দ উৎপত্তি হয়, এই কথাটাই বলা যায়। কম্পনের সাহায্যে শব্দের উৎপত্তি হয়, এই কথাটা কি বলা যায়? আমার কথাটা কি সবাই বুঝতেছো কি বলছি? যখন Yes, sir. হ্যাঁ, যখন তুমি বস্তুটাকে আঘাত করতেছো কম্পন তৈরি হচ্ছে, কম্পনের ফলে শব্দ শব্দ শোনা যাচ্ছে। যখন তুমি হাত দিয়ে ওই পাত্রটিকে ধরে ফেলবে, ধরো ধরে ফেলার কথা মানে কি, কম্পনটা থেমে যাবে। আর কম্পনটা থেমে গেলে তুমি দেখবে যে শব্দটা শোনা যাচ্ছে না। তার মানে আমরা এই কথা বলতে পারি কম্পন কারণে শব্দের উৎপত্তি হচ্ছে। আচ্ছা, পাত্রটিকে আবার আঘাত করো, শব্দ শুনতে পাবে। শব্দ বন্ধ হয়ে গেলে পাত্রটি স্পর্শ করো। এখন কি পাত্রটি কাঁপছে না? না, কাঁপছে না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম। এবার দেখো এখানে আরেকটি পরীক্ষা দেওয়া আছে, শব্দের উৎপত্তি কারণ জানা। দেখো একটি ধাতব স্টিল থালা নাও, একটি চামচ নিবা আর কিছু পরিমাণ পানি নিবা। কি করবে দেখো, থালার মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে চামচ দিয়ে থালা এক প্রান্তে কি করো, আঘাত করো। তুমি কি শব্দ শুনতে পাচ্ছ? থালাটিকে আবার আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে থালাটি স্পর্শ করো, থালাটি কাঁপছে। তাকে তুমি টের পাচ্ছ? অবশ্যই তুমি টের পাবে। এখন কি শব্দ শুনতে পাচ্ছ? না, শোনা যাচ্ছে না। থালাটিকে আঘাত করো এবং পানির দিকে তাকাও, দেখবে যে পানির মধ্যে একটা কি দেখা যাচ্ছে, ঢেউ দেখা যাচ্ছে। ঢেউটা কেন হচ্ছে? তুমি আঘাত করার কারণে পানির মধ্যে যে কম্পন তৈরি হচ্ছে, সেই কম্পনের কারণে পানির মধ্যে ঢেউ দেখা যাচ্ছে। তার মানে আমরা এখনো এই উদাহরণ থেকে বলতে পারি যে আঘাত করার পরে কম্পন তৈরি হয়, কম্পনের কারণে শব্দটা তৈরি হয়। বুঝছো? ওই যে পানিগুলোতে কাঁপছে, এই কারণ কি? এই কারণ হচ্ছে কি, পানিতে কম্পন তৈরি হয়েছে। কথাটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, উপরের কাজগুলো থেকে আমরা জানতে পারলাম যে কোন বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। লাইনে দেখো, আমি তখন এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে কোন বস্তুর যদি শব্দ তৈরি করতে হয় তাহলে তার প্রথম কাজ হচ্ছে তার মধ্যে একটা কম্পন সৃষ্টি করতে হবে। সেটা তুমি আঘাত দিয়ে করো বা অন্য যে কোনো মাধ্যমে করো না কেন, তোমাকে শব্দ তৈরি করতে হলে আগে কম্পন তৈরি করতে হবে। তোমরা একটু খেয়াল করো, আমরা যে কথা বলতেছি আমাদের গলা এই জায়গায় একটু ধরে রাখো, এখানে কম্পন হচ্ছে কিনা। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গলায় যে আমাদের এই জায়গাটা আছে না, এই জায়গায় একটু ধরে রাখো। কথা বলার সময় এই জায়গা ধরে কথা বলো, দেখবে আর যে হচ্ছে হ্যাঁ, এই জায়গায় যেন কম্পন তৈরি হচ্ছে। তুমি দেখো গলাটাকে, এই যে জায়গায় কম্পন হচ্ছে সে জায়গায় চেপে ধরো, দেখবে তুমি কথা বলতে পারবে না। মানে কথা বললেও কথাটা বুঝে যাবে না। তুমি দেখো, আমি দেখো গলাটা যে জায়গায় কম্পন হচ্ছে সেই জায়গায় ধরে রাখতেছি, তার মানে দেখো ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কম্পনটা যখন তুমি বাধা পাবে তখন দেখবা যে কথাটা বলা যাচ্ছে। আর ঠিক তেমনি এখানে কোন বস্তু শব্দ উৎপন্ন হওয়ার প্রথম উৎস হচ্ছে কি, কম্পন। তার মানে আমরা বলতে পারি কোন বস্তুর কম্পনের ফলে কি তৈরি হয়, শব্দ সৃষ্টি হয়। কম্পনশীল যে বস্তু কম্পন করে সেটা হবে কম্পনশীল। ধরো এটা কম্পনশীল বস্তু, ওই থালাটা কম্পনশীল বস্তু। যেমন একটা রাবার, ধরো একটা রাবার কি কম্পনশীল বস্তু? না, এটা কম্পনশীল বস্তু না। তার মানে যেসব বস্তুর মধ্যে কম্পনশীলতা আছে সেই সব বস্তু থেকে আমরা শব্দে উৎপত্তি বা শব্দটা পাবো। তো দেখো, কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো শব্দের উৎস। ঠিক আছে? তার মানে পৃথিবীর সকল বস্তু থেকে কিন্তু তুমি শব্দটা পাবে না। কেন? শব্দ পেতে হলে আমাকে প্রথমে কম্পনশীল বস্তু হতে হবে, মানে তার মধ্যে কম্পনশীলতা থাকতে হবে। আচ্ছা, তাহলে
কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? শব্দটা কি কিছু বলবে? সবাই কি বুঝছো শব্দটা কিভাবে হয়? হ্যাঁ বলো, সবাই কি বুঝছো? কে বুঝো না আমাকে একটু বলো, ফ্র্যাঙ্কলি বলো, সমস্যা নাই, না বুঝাটা অন্যায় না, না বুঝে বসে থাকাটা হচ্ছে অন্যায়। তারা বুঝো না শুধু তারা বলো যে স্যার আমি বুঝি নাই। তাহলে আমি বলতে পারি সবাই আশা করি বুঝছো। আচ্ছা আমি একজনকে Yes, sir. আমরা একজনকে জিজ্ঞাসা করে দেখি কি বুঝছো, মানে তুমি তোমার ভাষায় বলবে। আলফি বলো, আলফি তুমি শব্দ বলতে এতক্ষণ যা বললাম এটা তোমার ভাষায় বলো, বইয়ের মতো বলতে হবে না, তুমি যেভাবে বুঝছো সেভাবে বলো যে শব্দ বলতে কি মানে কি বুঝছো। স্যার কম্পনের ফলে সৃষ্ট স্যার একটা শব্দ স্যার সৃষ্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। যে সকল বস্তু কম্পন করতে পারে সেই সকল বস্তুই শব্দ সৃষ্টি করতে পারে। গুড, ভেরি গুড। কানিস ফাতেমা নাকি আছে? হ্যাঁ কানিস ফাতেমা বলো। আছো? জি স্যার। বলো শব্দ বলতে কি বুঝছো, এতক্ষণ পর্যন্ত যা বললাম তোমার ভাষায় বলো। স্যার শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জন্মায়। তারপর আর কিছু বলতে পারবে? শব্দ আমরা কখন শুনতে পাবো, কখন শুনতে পারবো না, বা শব্দ উৎপত্তিটা কোথায়? স্যার শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন সকল শব্দের একটা উৎস আছে। উৎসটা কিভাবে তৈরি হয়? শব্দ কোনো না কোনো উৎস থেকে উৎপন্ন হয়। হ্যাঁ না আমি জানতে চাচ্ছি শব্দের উৎসটা হচ্ছে এইরকম যে কোনো বস্তুতে আঘাত করলে সেখানে কিন্তু কম্পন না হয়, কম্পনশীল বস্তু থেকেই কিন্তু শব্দ উৎপত্তি, এই কথা বলতে হবে, কারণ কম্পনশীল বস্তু না হলে কিন্তু শব্দ উৎপত্তি হবে না। ঠিক আছে ঠিক আছে, গুড, বুঝছো কিন্তু বলতে পারো না ভালো করে, ঠিক আছে গুড, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট যাচ্ছি শব্দের সঞ্চালন। এখন শব্দটা উৎপত্তি হচ্ছে, এখন দেখো শব্দটা যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমার কাছে কিভাবে পৌঁছায়। ধরো কুকুর রাস্তা ঘেউ করে, কুকুর তো ঘেউ করে রাস্তায়, তো সেই শব্দটা আমার কানে কিভাবে আসে সেটা হচ্ছে কি সঞ্চালন। প্রশ্ন বুঝছো? যে জায়গা শব্দ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমার কাছে আসার যে মাধ্যমটা বা কিভাবে আসে সেটা হচ্ছে শব্দের সঞ্চালন, মানে কোনো একটা মাধ্যম তো লাগবে, এবং সেই মাধ্যমটা কি? দেখো আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে, এটা যেটা বললাম যে কম্পনশীল না হলে শব্দ তৈরি হবে না। শ্রোতার নিকট এই শব্দ কি করে পৌঁছায়, আমি যে প্রশ্নটা এখন করলাম যে যে জায়গা শব্দ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমার কাছে শব্দটা কিভাবে পৌঁছায়, একটি উদাহরণ দেখো। টাইম হাসা কিছু বলবে? পিচ্ছি আহানা কিছু বলবে? না বললে মিউট করো। আচ্ছা প্রশ্ন হচ্ছে যে শ্রোতার কাছে শব্দটা কি করে পৌঁছায়, একটি উদাহরণ বিবেচনা করা হোক। কোন বাদ্যযন্ত্রের, ধরো যে কোনো বাদ্যযন্ত্র, কোন বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোন সুর শলাকার কম্পনশীল বাহু এদের চারপাশে বায়ু অণুগুলোকে কম্পিত করে। বায়ুর এই কম্পিত অণুগুলো এদেরকে কম্পনে পার্শ্ববর্তী বায়ু অণুগুলোকে স্থানান্তর করে দেয়। পর্যায়ক্রমে এইভাবে শব্দ ঢেউয়ের মতো উৎস থেকে শ্রোতা নিকট পৌঁছায়। দেখো এই কথাটা আমি তোমাদেরকে এইভাবে বুঝাচ্ছি। ধরো একটা ক্লাসে ধরো 12টা বেঞ্চ আছে, একটু খেয়াল করো, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড, ফোর্থ, ফিফথ, ধরো 12টা বা 15টা বেঞ্চ আছে। তাহলে আমি যদি লাস্ট বেঞ্চে কাউকে একটা বই দিতে চাই, তাহলে আমি প্রথম বইটা কাকে দিব? ফার্স্ট বেঞ্চকে। ফার্স্ট বেঞ্চ দিবে সেকেন্ড বেঞ্চকে, সেকেন্ড বেঞ্চ দিবে থার্ড বেঞ্চকে, এভাবে করতে করতে বইটা কই যাবে? সবার লাস্ট বেঞ্চে যাবে। আমি কিন্তু বইটা পাঠাচ্ছি লাস্ট বেঞ্চে, আমি গিয়ে কিন্তু বইটাকে দেওয়া লাগতেছে না, বইটা কিন্তু স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে। কথা বুঝছো বইটা কিভাবে লাস্ট বেঞ্চে পৌঁছাচ্ছি? সবাই কেমন উদাহরণটা বুঝছো? ইয়েস স্যার। আমি আবার বলতেছি যারা বোঝো নাই, আমি একটা বই, ধরো একটা ক্লাসে 12টা বেঞ্চ আছে, আমি ফার্স্ট বেঞ্চ, ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তো আমি বললাম যে লাস্ট বেঞ্চ আছে একজন, তাকে আমি একটা বই দিব। তো
আমি বললাম যে আমি বইটা তোমার কাছে দিয়ে দিব না, আমি ফার্স্ট বেঞ্চকে দিয়ে দিচ্ছি, ফার্স্ট বেঞ্চ দিবে লাস্ট সেকেন্ড বেঞ্চকে, সেকেন্ড বেঞ্চ দিবে থার্ড বেঞ্চকে। এইভাবে যে যায়, যে সবার জায়গা থেকে শুধু বইটা কি করতেছে, পাস করতেছে, তাহলে বইটা আমার থেকে লাস্ট বেঞ্চে পৌঁছাচ্ছে। ঠিক শব্দ এভাবেই পৌঁছায়, যে শব্দ যে জায়গা থেকে উৎপত্তি হয় সেই জায়গা থেকে শব্দটা একজন থেকে আরেকজন এভাবে যায়। এখন কথা হচ্ছে যে যাওয়ার মাধ্যমটা কি, আমি তো এখানে বই যে দিচ্ছি, বইয়ের মাধ্যম যাওয়ার মাধ্যম হচ্ছে তোমরা, যে ফার্স্ট বেঞ্চে স্টুডেন্ট, ধরো ফার্স্ট বেঞ্চে হচ্ছে কাইম আছে, সেকেন্ড বেঞ্চে আলফিদ, থার্ড বেঞ্চে মনে করো ফাতেমা, এইভাবে যাচ্ছে। তাহলে শব্দের ক্ষেত্রে মাধ্যমটা কি, শব্দের ক্ষেত্রে মাধ্যম হচ্ছে বায়ু, শব্দের ক্ষেত্রে মাধ্যমটা কি হচ্ছে এই বায়ু। আমরা জানি যে আমাদের এখানে আমাদের চারপাশে বায়ু আছে, তাহলে প্রথম বায়ু স্তর, প্রথম বায়ু কণা দ্বিতীয় বায়ু কণাকে দেয়, দ্বিতীয় বায়ু কণা তৃতীয় বায়ু কণাকে দেয়, তৃতীয়টা চতুর্থ কাছে দেয়। এইভাবে কম্পনটা একজন আরেকজনের কাছে পৌঁছায় দেয়। তাহলে শব্দ যে জায়গা থেকে উৎপত্তি হয় সেই জায়গা থেকে শ্রোতার কানে এভাবেই আসে। সবাইকে বুঝছো বিষয়টা, কিভাবে শব্দ যে জায়গা থেকে তৈরি হয় সেই জায়গা থেকে শ্রোতার কানে কিভাবে যায়? Yes, sir. কে বুঝে নাই, Yes, একটু আমাকে sir. একটু ফ্র্যাঙ্কলি বলো, কে বুঝে, যে যারা যে বুঝে নাই। রাকিব বুঝছো? Yes, sir. কে বুঝে না আমাকে একটু বলো, যে স্যার আমি একটু বুঝি নাই। এমন কেউ কি নাই যে বুঝো নাই? এটা আমাকে খুব অবাক করে যে তোমরা এক কথাই বুঝে যাচ্ছ। দেখি আমি তোমাদের একটা ভিডিও দেখাতে পারি কি, একটু দেখি দাঁড়াও শব্দটা কিভাবে যায়, তাহলে আমি একটু আরো তোমাদেরকে ভালো করে, আর তোমাদের শব্দের ব্যবহারটা যত উপরের দিকে যাবে ততই আরো জটিল হবে। যদি প্রথম থেকে এটা বুঝে নিতে পারো তাহলে ইয়ে হবে। তোমরা কারা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে? স্যার আমার Sir, আমার স্যার আমার না, আমার নাই কার, নাই কে সেটা বলো, সবার আছে? ভিডিওটাও খুঁজে পাচ্ছি না, ক্লাসে দেখাবো যদি পেয়ে থাকি। রাইজিং হার্ট কে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা পড়ায় পেয়ে যাচ্ছি, তাহলে শব্দটা যে জায়গা থেকে উৎপন্ন হয় সেই জায়গা থেকে আমাদের কাছে আসে কিভাবে? শব্দ বায়ুর মাধ্যমে। একটা বায়ু একটা বায়ু। তাহলে এখানে কি বলছে, তখন আমরা এখন লাইনটা আবার পড়ি, তাহলে বুঝবো আর ভালো করে কি বলছে। দেখো, কোন বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা সুশলতার কম্পনশীল বায়ু বাহু এদের চারপাশের বায়ু অণুগুলোকে কম্পিত করে। ধরো এই জায়গায় বায়ু উৎপন্ন হচ্ছে, ধরো এই জায়গায় বায়ু, ধরো তোমার আমার কলমটা দিকে তাকাও, ধরো এটা কম্পনশীল, মানে এটা কাঁপতেছে, এটা কম্পন হওয়া মানে কি এখানে শব্দটা তৈরি হচ্ছে। তাহলে এখানে যে কম্পনটা হচ্ছে, এই কম্পন হওয়ার কারণে এর পাশের বায়ু স্তরকে সে ধাক্কা দিবে, বুঝছো? বায়ু স্তর কি করবে, ধাক্কা দিবে বা স্থানান্তর করবে, এইভাবে আস্তে 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 সামনের দিকে যাবে। তখন কি করবে, বায়ুর এই কম্পিত অণুগুলো, এখানে যে বায়ুগুলো কম্পন হচ্ছে সে বায়ু কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ু অণুগুলো স্থানান্তর করবে।
বা করে দেয়। পর্যায়ক্রমে এইভাবে শব্দের ঢেউয়ের মতো উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। কোনো মাধ্যমে কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলনের মধ্য দিয়ে চলে বা সঞ্চারিত হয় তাকে ঢেউ বলে। একটি লম্বা স্প্রিং নিয়ে একটু লাইনটা খেয়াল করো, এই উদাহরণটা, একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্ত আঘাত করলে দেখবে স্প্রিংটি সংকোচন প্রসারণের ফলে শক্তি সঞ্চারিত হচ্ছে। এই যে বলতেছে সংকোচন এবং প্রসারণ, এই জিনিসটা কি এটা একটা দ্বারা তার আগে শেষ হয়নি। শব্দের ঢেউ ঠিক একইভাবে সঞ্চারিত হয়। শব্দের এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত শব্দ সঞ্চালন হয়। দেখো এখানে বলছে শব্দের যে সংকোচন এবং প্রসারণ কথাটা কি একটু খেয়াল করো। ধরো ধরো এই জিনিসটাকে কিভাবে বোঝাই, সময় তো কমে যাচ্ছে। ধরো আমি যে শব্দটা শব্দ মুখ থেকে বের করতেছি, তাহলে ধরো বায়ু স্তরে প্রথমে শব্দটাকে থাকে সংকোচন অবস্থায়, আমি একটা ধাক্কা দিচ্ছি সে প্রসারণ। তোমরা কি দেখছো হারমোনিয়ামের শব্দটা কিভাবে তৈরি হয়। হারমোনিয়াম যখন আমরা সামনে এটাকে একবার বের করি, একবার ভেতর ঢুকে, মানে একবার সংকোচন করতেছি, একবার প্রসারণ করতেছি। সংকোচন প্রসারণের ফলে কিন্তু ওই জায়গায় শব্দ সৃষ্টি হয়। কেউ কি হারমোনিয়াম দেখছো? হারমোনিয়াম, Yes, sir. দেখছি। এই হারমোনিয়ামের সামনে যে একটা আছে না, পর্দাকে বড় স্যার করে আমাদের আবার পাশে ছোট করে, হারমোনিয়াম আছে। ওই যে হারমোনিয়ামটা কিন্তু ঠিক এইভাবে শব্দের সংকোচন এবং প্রসারণ মাধ্যমে তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিসটা নেক্সট ক্লাস আর ভালো করে ভিডিও সহকারে বোঝাবো। আজকে এতটুকু পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলোর থেকে আলোচনা করবো। ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে আর নেক্সট ঈদের পর দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যা জায়গা থেকে নিরাপদে থাকার চেষ্টা করবে। সবাইকে আসসালামু অগ্রিম আলাইকুম। ঈদ মোবারক। আর কেউ বাসায় দাওয়াত দিলে না, আমি খুব কষ্ট পেলাম। তোমরা আমার বাসায় এসো, যদিও আমি থাকবো না। আপনি বাড়ি যাবেন? এই জন্য তোমাদের বাসায় আসতে বললাম। তোমরা আসবা, দেখে যাবে, দেখবে কেউ নেই বাসায়। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। বাই বাই। ওয়ালাইকুম সালাম, বাই বাই।